ফ্যাসিস্ট তারেক হারাই যাবে, ফ্যাসিস্ট তারেক পালাই যাবে, কিন্তু তোমরা মুক্তিযোদ্ধারা, কথিত মুক্তিযোদ্ধা থেকে রাজাকারে পরিণত হওয়া ব্যক্তিরা এই দেশের মাটিতে থাকবা, তোমাদের পরিণতির সামনে করুণ পরিণতি তোমাদের ভোগ করতেই হবে। খোদার কসম করে বলতেছি, তোফায়েল আহমেদের মতন বীর মুক্তিযোদ্ধা, তোফায়েল আহমেদের মতন অবিসংবাদিত নেতাদের সাথে তোমরা যে আচরণটা করেছো, তার মৃত্যুর পরবর্তী সময় তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতির সামনে অপেক্ষা করতেছে। তাই দেশের সকল জনগণ সহ বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট যারা রয়েছেন, আপনারা এখন থেকে সিদ্ধান্ত নেবেন হীরক রাজার দেশে বসবাস করবেন নাকি এই পট পরিবর্তন আনবেন। আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা দাবি করা এই স্পিকারের মুখে কিভাবে বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসকে সে বিকৃত করছে। সুতরাং এরা যখন ঐতিহাসিক ইতিহাসকে বিকৃত করতে পারে, এরা যখন সম্মানী ব্যক্তির মৃত্যুর পরবর্তী সময় তাকে অসম্মান করতে পারে, তার জানাজা নিয়েও তারা অপনোংরা রাজনীতি করতে পারে, তখন কিন্তু সেই দেশে আমি, আপনি, আমাদের সমাজ ব্যবস্থা, এই দেশের খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ, গণতন্ত্র কোনো কিছু স্থিতিশীল থাকতে পারে না। সর্বোপরি চরম একটি হুমকি আগামী দিনে বিদ্যমান রয়েছে। তাই পরিবর্তনের এই সময় আপনাদেরও জেগে উঠতে হবে সত্য এবং ন্যায়ের জন্য, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য। আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গ্রাস করে ফেলেছে ইউনূসের পাপে পাপিষ্ট হয়ে যাওয়া ফ্যাসিস্ট তারেকগণ। আমি সর্বদা জাতির শ্রেষ্ঠ সন্তান তথা ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই, কিন্তু যে সকল বীর মুক্তিযোদ্ধারা ক্ষমতার জন্য কোনো কিছু পাওয়ার আশা রেখে ঐতিহাসিক ইতিহাসকে বিকৃত করে, তাদেরকে আমি রাজাকারের ঘৃণিত ব্যক্তি, নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে, দেশদ্রোহের থেকেও জঘন্যতম ব্যক্তি হিসেবে তাদেরকে ঘৃণা করি এবং তাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকে প্রতিবাদ জানাতে কখনো দ্বিধাবোধ করব না, করি নাই। বিএনপির মধ্যে যারা বীর মুক্তিযোদ্ধাগণেরা রয়েছেন, আপনারা জানেন এই বাংলাদেশের জন্য, এই দেশ সৃষ্টির জন্য তোফায়েল আহমেদ সাহেবের মতো ব্যক্তিদের ভূমিকা কিরূপ ছিল। সুতরাং তার সাথে এমন ঘটনা যখন ফ্যাসিস্ট তারেক করতে পারে, আপনাদের সাথেও কিন্তু এমন ঘটনা আগামীতে ঘটবে। এটা প্রত্যাশিত। ইতিহাস কিন্তু বারবার না বলে না, ফিরে কিন্তু আসে। আপনাদের এই থেকে শিক্ষা নিয়ে এখন সিদ্ধান্ত নেবেন দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে নিজেকে দেশের জন্য, জনগণের জন্য, সার্বভৌমত্বের জন্য, মানচিত্রের জন্য নিবেদিত করবেন, নাকি ক্ষমতার জন্য তারেকের জুতা টানবেন। এই কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত খুনি, কুখ্যাত দেশ বিরোধী, কুখ্যাত একজন দুর্নীতিবাজ, মহিলাবাজ সেই তারেকের পিছু পিছু ঘুরবেন, নাকি জনগণের জন্য, দেশের জন্য নিজেকে নিবেদিত করবেন। সিদ্ধান্ত একান্ত আপনার। বিএনপি, জামাত ও সরকারের সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার মাধ্যমে দাফন সম্পন্ন হইল বাংলাদেশের অন্যতম সূর্য সন্তান, ৬৯-এর মহানায়ক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ সাহেবের। বেঁচে থাকা সকল বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং কবি ও সাহিত্যিক, সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আপনারা এখনো যদি এই ফ্যাসিস্ট তারেক অর্থাৎ এই হীরক রাজার দেশে মুখ বুজে থাকেন, তাহলে জীবনের সর্বশেষ সময় আপনাদের সাথেও ঘটে যেতে পারে বা ঘটে যাবে এমন অনাকাঙ্ক্ষিত অপমানজনক ঘটনা। আপনারা জানেন ৬০-এর দশকের অগ্নিকন্যা, পাকিস্তানের আতঙ্ক মতিয়া চৌধুরীর মৃত্যুর পরবর্তী সময় ডেভিল ইউনূস সরকার কি নোংরা রাজনীতি করেছিল। রাষ্ট্রীয় মর্যাদা তো দূরের কথা, তার দাফন এবং জানাজার জন্য একটু জায়গা দেওয়ার জন্য কার্পণ্য করেছিল ডেভিল ইউনূস। সেই ডেভিল ইউনূসের ন্যায় ফ্যাসিস্ট তারেকও একই ধারায় প্রবাহমান। তোফায়েল আহমেদ সাহেবের পরিবারের পক্ষ থেকে সরকার কাছে আবেদন জানানো হয়েছিল জাতীয় শহীদ মিনারে তাকে একটু শ্রদ্ধা নিবেদন কিংবা একটি জানাজার জন্য, কিন্তু তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় এই যে বিএনপির সাদেক হোসেন খোকা, বিএনপির সাবেক মহাসচিব তরিকুল ইসলাম, তাদের জানাজা কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়েছিল। এমনকি সে সকলে জানা যায় আওয়ামী লীগের এই তোফায়েল আহমেদ সহ অনেক প্রবীণ এবং সিনিয়র নেতারা সেখানে উপস্থিত হয়েছিল। কিন্তু আজকে ফ্যাসিস্ট তারেকের সময় থেকে যা কিছু হয়েছে, এখন থেকে, আজকে থেকে যদি বিএনপি কখনো নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল দাবি করে, তাহলে জামাতও যেভাবে নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল দাবি করে, কুখ্যাত রাজাকার তাহের যেভাবে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে, ঠিক বিএনপির দাবিও
তদ্রূপ জামাত এবং বিএনপির মুদ্রা রেপিট আর ওই পিট। এই যে আখতারুজ্জামান যিনি স্পিকার হিসেবে আছেন, সখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল ও শুধু একজন রাজাকারের বাচ্চা। এরা নিজেদেরকে যখন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে, এই দাবির বিরুদ্ধে বুড়া আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি দেখানোর সময় এসেছে। আপনারা দেখেছেন তোফায়েল আহমেদের মতো এই বাংলাদেশ সৃষ্টির জন্য যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন এই জিয়া সরকার থেকে শুরু করে এরশাদ সরকার তোফায়েল আহমেদ সাহেবকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছিল, কিন্তু তাদের কিন্তু রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য কখনো তারা ক্ষমতার লোভ করে নাই। তাদের নীতিতে অটল ছিল। আর এই সকল নীতিবান নেতাদের সাথে যখন ফ্যাসিস্ট তারেক সরকার সংসদ ভবনে জানাজা তো দূরের কথা, তাদের স্থান শহীদ মিনারে পর্যন্ত হয় নাই, শ্রদ্ধা জানানোর সেই অনুরোধটুকু তারা রাখে নাই। অথচ এই সংসদে কুখ্যাত রাজাকারের নিজামী, গু আজম সহ এদের নিয়ে শোক প্রস্তাব করা হয়, তাদের নিয়ে শোক প্রস্তাব শোনেন। এই যে বর্তমান যে স্পিকার আছে সেই স্পিকার, এরা কুখ্যাত রাজাকার। শুনে মনে রাখবেন, মুক্তিযোদ্ধা বারবার হওয়া যায় না, কিন্তু রাজাকার বারবার হওয়া যায়। মানুষ হাজারবার জন্ম নিলেও বীর মুক্তিযোদ্ধা হইতে পারবে না, কিন্তু মানুষ একটু চেষ্টা করলেই কুখ্যাত রাজাকারে পরিণত হইতে পারে। মুক্তিযোদ্ধা থেকে কিভাবে রাজাকারে পরিণত হয় সেটা আপনাদের সামনে, এই দেশবাসীর সামনে ইতিমধ্যে তুলে ধরেছে সখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল এবং বর্তমানের এই স্পিকার এই হাফিজ। তারা কি মনে করছে ক্ষমতা কি সারা জীবন তাদের বাপ পেলে পাওয়া ক্ষমতা? তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের এই ক্ষমতা থাকবে, তারা যতদিন বেঁচে থাকবে এই পুলিশ তাদেরকে স্যালুট দেবে না। ইতিহাস বারবার ফিরে আসবে, ইতিহাস কখনো বিদায় বলে না। জোয়ার ভাটার এই দেশ, ক্ষমতার পালা পরিবর্তনের হইতে বেশি সময় লাগে না। এই যে তোফায়েল আহমেদ মারা গেল, কালকে তার জানাজা ঘিরে বেশ কিছু নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হলো। আপনি কি মনে করেন না এটা আইনের অপব্যবহার? ওনার জানাজা হইছে, সেখানে গ্রেফতার করতেছে, তার মানে হচ্ছে যে এখন পুলিশের যেটা ভাষ্য সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ওটা আওয়ামী লীগ বলে জানাজা হয়নি, জানাজা হয়েছে একজন তোফায়েল আহমেদের, যিনি মারা গেছেন। উনি মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা। তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে যদি সর্বোচ্চ কারো নামটা উচ্চারিত হয়, সেটাও তোফায়েল আহমেদের নাম উচ্চারিত হয়। ৯ বারের নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ছিলেন, এবং অবস্থাটা তো এমন যে মানে যে কোনো সরকারের সময় ইলেকশনে ওনারা জিতত। এবার যেবার সলিড ইলেকশন নিলে ওনারা জিতে আসছেন। তো একজন জনপ্রতিনিধি, মানুষ চাইছে বিদায় ভোট দেওয়া জিতাইছে, মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন। গতকাল ওনার এক বন্ধুর যেই বক্তব্য শুনলাম, সেটাতে আমার কাছে মানে অবাক লাগলো। উনি বললো, ওই ওনার ফ্রেন্ড বলতেছে যে আমাকে আমার বন্ধু, ওই তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, যে আমাকে আমার বন্ধু বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাইতেছে ভোলায়, আমি খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা করে দিচ্ছি, রান্না বান্না সব চলতেছে, উনি ওখানে খাবে। তোমরা এটা মনে রাখো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যায় নাই ভোলায়, ভোলায় ওবায়দুল কাদের চৌধুরী গেছে বা আমি গেছি। কথাটা বুঝছো? রাজনৈতিক সহমর্মিতা বা সৌজন্যবোধ ছিল। উনি মারা গেলেন, বিএনপির কোনো একজন নেতা কোনো শোক প্রস্তাব বা কত শোক করছে তাও জানি না। আবার ওনার ওনার জানাজা যেটা দক্ষিণ প্লাজায় হয় সমস্ত এমপিদের, ওইটা দেয় নাই, করতে দেয় নাই। আর এখন বিএনপির অনেকে বলে যে আমাদের নেতাদের দেয় নাই, কিন্তু আমার দেখা মতে, জানা মতে সাদেক হোসেন খোকার জানাজা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তোফায়েল আহমদ সহ বড় বড় সমস্ত সিনিয়র নেতারা গেছে, ফুল দিছে। এটা ছিল রাজনৈতিক একটা অবস্থা। এখন ওখানে গেছেন, তো উনি জয় বাংলা বইলা, তো মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল জয় বাংলা বইলা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জয় বাংলা বইলা মুক্তিযোদ্ধারা ঝাঁপাইছে। ওনার নামাজের জানাজার শেষে জয় বাংলা স্লোগান দিবে, এটা নর্মাল। জয় বাংলা তো কোনো নিষিদ্ধ স্লোগান না। আর জয় বাংলা শুনলেই তোমার এই ধরনের কাঁপুনি, এটাও আমার বোধগম্য না। ওখানে পুলিশ লাঠি চার্জ করলো, প্রায় 19 জনকে গ্রেপ্তার করেছে। তাদের দোষ কি? জয় বাংলা স্লোগান দিছে। আজকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আপনি 19 জনকে জেলে দেন, তাইলে এখন করতে হবে যে 7.5 কোটি বাঙালি যারা ওই সময় বাইচা ছিলেন 1971-এ, সবাইরে জেলে দেন, কারণ এটা তো জামাতের ভয় ছিল জয় বাংলায়। সুতরাং
অভিমত ব্যক্ত করার জায়গা এখন ফেসবুক, যেটাকে আমরা সিটিজেন জার্নালিজম বলি। আমি কি আমার ব্যক্তিগত মত প্রকাশ করব সোশ্যাল মিডিয়ায়, সেটা কি পুলিশ ঠিক করে দেবে? পুলিশ মেসেঞ্জার চেক করার রাইটস রাখে? এইখানে ইউরোপে আপনি তো আছেন, আপনি তো ইউরোপে আছেন। হচ্ছে যে আমরা একসময় আমরা ফেসবুকের মাধ্যমেই দেখছি বিভিন্ন জায়গায় যে এর আগেও অনেক সময় অনেক কিছু নিয়ে পুলিশ এই ধরনের বাড়াবাড়ি করছে, অতীতেও করছে। অতীতে যেটা করছে সেটার কারণে মানুষ প্রচুর কথাবার্তা বলছে, আমরা নিজেরাও বলছি যে আমার ফেসবুক আমি কি করবো, তাদের তোর কি। তো এগুলা নিয়েই তো আপনারা একটা আন্দোলন দাঁড়া করাইছিলেন, সরকার পতন আন্দোলন করছেন। তো ওইটার পরে এখন আবার কেন হচ্ছে? আর সবচেয়ে মজার বিষয়টা কি জানো, ওরা পুলিশ যেটা বলছে যে পুলিশের অধিকার আছে দেখার। আমি তো এক্সাম্পল একটা কথা বলি, আজ থেকে 3 দিন আগে তোমার এই ফ্রেঞ্চ জার্মা আর আর্সেলোনার একটা খেলা ছিল, ফাইনাল খেলা, যেটাতে প্যারিস সেন্ট জার্মান জিতছে। তো ওই খেলা শেষে ব্যাপক গন্ডগোল হয়েছে ফ্রান্সে। দুর্ভাগ্যবশত সেদিন ওখানে ছিলাম আমি, খেলা দেখা মারামারির চোটায় আমরা তো তারা দেখতেছি, কেউ কেউ ভিডিও করতেছি, কেউ কেউ পোস্ট দিতেছে, এইসব। পুলিশ আইসা ওখান থেকে অনেক লোকজন ধরলো, কিন্তু একটা পুলিশ আইসাও আমাদের সামনে দিয়ে এত পুলিশ গেল, আইলো, কেউ আমাদের জিগাইল না যে তোরা এখানে কি করিস। পুলিশ জিগায় নেয়, পুলিশ কিন্তু টার্গেট আগে করছে যে কোথায় কোথায় গন্ডগোলতে কারা কারা করতেছে, ওইটা দেখে ওরা ধরছে, জিগায় নেয়। যে এখানে যে কোনো ইউরোপ আমেরিকাতে পুলিশ যে কোনো জায়গায় সাধারণ পথে তুমি রাতে 3টা বাজে গুলো তোমার আইডি কার্ডও চেক করবে না, মোবাইলও চেক, কিচ্ছু জিজ্ঞেস করবে না, এটা তোমার নাগরিক অধিকার। কেন ওই বেটা গেঞ্জি পরে কেন বাইরে হইলো, এই জন্য তারা জিজ্ঞাইতেছে। ও বলছে আমি হাসপাতালে ছিলাম, হাসপাতালের বাইরে আমি হাঁটতেছি, তুই হাঁটবি কেন রাস্তায়? ওরে শালার, এটা কাহিনী রেখে পাবলিককে হাঁটা চলা। এরা আবার ফ্যাসিজমের তকমা দেয় শেখ হাসিনাকে। শেখ হাসিনার সময় রাত 2:30, 3টা, 4টাও মানুষ বাইরে বেরিয়েছে, কেউ একটা ফুলের টোকা দেয় না। হ্যাঁ, টহল পুলিশ নিয়মিত চেকিং এর অংশ হিসেবে চেকিং করছে, সেটাও তাও নির্দিষ্ট থানার এরিয়া, কেউ কারো এরিয়ার বাইরে যায়নি। অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া 24 ঘন্টা ওপেন ছিল, ধানমন্ডি এরিয়া 24 ঘন্টা ওপেন ছিল, কোনো চেকিং ছিল না। শেখ হাসিনার আমলের কথা বলি আমি, এটা হচ্ছে তোমার 2020 কোভিডের পরপর ঢাকায় আমি আগেই গেছি, পরে আমার 2টা কোচ বন্ধু এখানকার, ওরা ঢাকায় গেছে। তো ঢাকায় যাওয়ার পরে ঢাকা শহরে বার আছে, তুমি এটা জানো। তো ওরা বললো চলো তোমাদের দেশের বারে যাবো, তাই আমি বললাম চলো। তো নিয়ে গেলাম, কোন বার ওইটা আমি নাম বললাম না। ওখানে গেলাম, পরে যা 2জনে 2টা হুইস্কি নিল, 2জনে 2 প্যাক হুইস্কি নিল। আমার যে আসলে কি খাবা, ওই সামনে বারম্যান, তাই বললাম তুমি আমার একটু গরম পানিতে লেবু দাও। তো হাসতে গরম পানিতে লেবু, তাই বললাম যে হ্যাঁ। পরে আমার ওই যে ফরাসি ফ্রেন্ড, ওরা তো এখন ফ্রেঞ্চ ভাষায় বলে, কিন্তু ওই বেটি তো বুঝে না। পরে আমার বলে যে কি বলতে, আমি বললাম যে ওরাও আমার মানা করতেছে যে হুইস্কি না খাইতে, কারণ আমি অলরেডি আমার হেপাটাইটিস বি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার 3টা আমার চরম অবস্থা। আমি কোনো অ্যালকোহল ছুঁই না, আজকে 10 বছর আগে খেতাম, এখন খাই না। যার কারণে ওরা আমার বলতেছে বুদ্ধিমানের কাজ করছে, গরম পানিতে লেবু, এটা তোর কোলেস্টেরল কমাইতে সাহায্য করে। কারণ আমার হেপাটাইটিস বি যেহেতু খুবই চরমে, কনফ্লিক্ট হয়ে যায় অ্যালকোহলে। বের হওয়ার পরে জাস্ট এগুলো 1-1.5 ঘন্টা পরে বের হওয়ার পরে হঠাৎ পুলিশ ওখানে ইয়ে করতেছে, দেখতেছে কারা। আমার স্যার, আমি তো বাঙালি, বাঙালির তো আসলে ওই রকম বারে যায় মট্টত খাওয়ার খুব একটা ইয়ে নেই। তো আমার পুলিশ অফিসার আমার এসে জিজ্ঞেস করলো আপনার এখানে কেন শুনতে? আমরা আসলাম আমাদের বিদেশি গেস্ট ফ্রেন্ডসও আসছে এখানে, এরা ড্রিঙ্কস করছে এই জন্য। তো ওরা আমার জিজ্ঞেস কাহিনী কি, আমি যে আপনি জিজ্ঞেস করতেছে ওরা, কারণ আমাদের দেশে এটা হালাল না। কারো কারো হয়তো লাইসেন্স আছে, তারা খাইতে পারে, সবাই যাইতে পারে না। তো ওরা হয়তো মনে করছে আমি তো বাঙালি, এই জন্য।
পরেও আমার জিজ্ঞাসা সেই পুলিশ আমারও বলতেছে হ্যাঁ ওরা খাইছে, আপনি যে খান নাই তার কি প্রমাণ আছে? আপনার কাছে মেশিন আছে, মেশিন থাকলে আপনি চেক করে দেখেন, এক সিঙ্গেল চেক করেন। আর যদি মেশিন না থাকে তাহলে বাদ দেন। আর আমি যদি খাইতে চাই আমাকে আপনি বাধাও দিতে পারবেন। বলে যে কেন? আমিও ফরেন পাসপোর্ট হোল্ডার, আমি বাংলাদেশের নাগরিক, আমিও ফরেনার। তখন ও বলতো সরি 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 সরি, এটা আমরা জানতাম না। পরে তারপরে আমি সৌজন্যতাবোধমূলক আমি আমার আইডি কার্ডটা দেখাইলাম এই জন্য। ও বলে যে না না, এটা দেখার দরকার নেই, বাদ দেন, আপনার ফরেনার মানুষ, আপনাদের সাথে এগুলা করে আমাদের কোনো ফায়দা নাই। এটা দেওয়াই হয়েছে আপনাদের মতো ফরেনার বিদেশি যারা আসে, এবার শেষ যেই জাত না কোন জাত সেটা দেখার দরকার নাই। কারণ যে কাহিনীটা কি বলে যে এখানে অনেকে খাইয়া পরে মাতলামি করে, যার কারণে আমরা কন্ট্রোলের জন্য এখানে এই অনেক ছেলে পেলে আছে যারা কন্ট্রোল করতে পারে না, খাইতে পারবে ধরেন আপনার এক বোতলে খাইয়া বসে 3 বোতল আইসা তো মাতলামি করে। এই জন্য এইটা পুলিশের রাইট আছে, বারের সামনে তারা জিজ্ঞেস করতে পারে, মাতলামি করলে জিজ্ঞেস করতে পারে, বা দেখলে জিজ্ঞেস করতে পারে। এখন ওদের মনে হচ্ছে, আমার যদি মনে হচ্ছে, ওদের মনে হচ্ছে এটা মনে হচ্ছে দুজন ফরেনারের লাগে আমি একজন আছি, আমি কি শালা গুন্ডা বদমাইশ কিনা, কারণ বাঙালি তো। এটাও হইতে পারে তারা তাদের সিকিউরিটির জন্য চিন্তা করতে ওই ফরেনারের এক সিস্টেম। কিন্তু এখন ওই যে আপনার একটা মিছিল হয়ে গেল গা, তুমি রাস্তা দিয়ে হাইটা যাবা, তোমার লুঙ্গি খুইলা চেক করবে যে তুমি মুসলমান না হিন্দু, তুমি আওয়ামী লীগ না বিএনপি। তো এটা তো মোবাইল খুলে চেক করাটা মানে হচ্ছে যে ওই যে একসময় পাক্কারা যেমন মুসলমান না হিন্দু লুঙ্গি খুলে চেক করতো না, ছবিগুলো এখনো আছে না, এরকম হয়ে গেল। এটা লুঙ্গি খোলার মতো হয়ে গেল, কারণ এটা তো আমার পার্সোনাল। ওখানে ওই মোবাইলের ভিতরে আমার অনেক রকম ভিডিও থাকতে পারে। এখন এমন হইতে পারে যে আমি লুঙ্গি টুঙ্গি খুইলা শার্ট প্যান্ট সব খুললা, এটা তো আর বাংলাদেশ না। বাংলাদেশে তো মানুষ ওই যে পুকুরে যায় ঝাঁপ দিয়া তোমরা গোসল করো লুঙ্গি মুঙ্গি পইরা, বিদেশে তো এগুলো পরে না, সবকিছু ফালাই দিয়া বাট্টবে ডিক্কা পানিতে। এখন আমার মনে হইলো যে ভাই আমি একটু ছবি তুলি আমার এই অবস্থা, তো এটা দেখার রাইট কি আপনার আছে? সেটা তো আমার মোবাইলে আছে। আপনারা কে এই রাইট দিছে যে মোবাইল চেক করতে পারবেন? মোবাইল দিয়ে চেক করতে পারবেন আমার মেসেঞ্জার গুলো, আমি কি পোস্ট দিলাম না দিলাম সেটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি সমাজের কোনো ক্ষতি না হয়, দেশের কোনো ক্ষতিকারক পোস্ট না হয়, তাহলে আপনি কিছুই বলার নাই। সেই রাষ্ট্রবোধের চিন্তা ভাবনা তো পুলিশের নাই, পুলিশের তো খালি মাল কামানোর চিন্তা ভাবনা। আপনি খেয়াল করে দেখবেন কিছুদিন আগে এই জামাত বিএনপি গোষ্ঠী ওপেনলি দাবি করলো, যখন মারামারি হচ্ছিল শিবিরের সাথে ছাত্র দলের, তারা একে অন্যকে গুপ্ত বলতেছে, তখন ছাত্র দল যখন শিবিরের গুপ্ত বলে না 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 আমরা গুপ্ত নই, আমরা আগের জামাত আর এখনকার জামাত এক করলে চলবে না, আমরা ভালো হয়ে গেছি, বললো না? কথা হচ্ছে তোমরা যদি ভালোই হয়ে থাকো তাহলে তোফায়েল আহমেদের জানা যায় এই ডাকাত মালিকের ব্যাপারে তোমাদের এত আবেগ কেন? এটা এই আবেগ তো থাকার কথা ইসলামী ছাত্র সংঘের, যেটা 1971 সালে জামাতের প্রক্সি টিম হিসেবে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। উনি বিমান হাইজ্যাক করে যখন বাংলাদেশ যুদ্ধ চলে তখন বিমান হাইজ্যাক করে আসার পথে মারা যায়, এবং ওনার কবরটার উপরে লিখেছিল যে ইহা সোয়া হ্যায় এক গাদ্দার, মানে এই জায়গায় গাদ্দার শুয়ে আছে। বীরশ্রেষ্ঠ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তাকে পাকিস্তানিরা সেখানে গাদ্দার হিসেবে চিহ্নিত করে কবরের উপর লেখা রাখছে। মতিউর রহমান কিন্তু মুসলমান, গাদ্দার নাকি। সেইটা নিয়ে এই জামাইত্যারা কোনোদিন কোনো কথা কয় না, কারণ জামাইত্যাদের কাছে তো আসলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যারা করছে সবাই গাদ্দার। বিএনপি তো দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। না না, ওদের শুনো, ওদের কথায় জিয়াউর রহমানের ডাকেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, জিয়াউর রহমানের ডাকে, ওনার সেই দিনে সে ভাষণের ডাকে মানুষ উদ্বুদ্ধ হয়েছে। ঠিক আছে, কিছুক্ষণের জন্য আমি মানিয়ে নিলাম আমার জিয়া সাহেবের ডাকে স্বাধীনতা, তাহলে জিয়া সাহেবের ডাকে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যতজন যুদ্ধ করছে সব মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান যেমন মুক্তিযোদ্ধা এনারাও সবাই মুক্তিযোদ্ধা। তাহলে একজন মুক্তিযুদ্ধের দল, যার দল নাকি পুরোপুরি মুক্তিযোদ্ধা, যার বাবার ডাকে নাকি দেশ স্বাধীন হয়েছে, তাহলে তার বাবার সৈনিক
বাকি মুক্তিযোদ্ধারা তাহলে তার বাবার সৈনিক হয়, ওনার লাশটা কেন সেই সম্মানটুকু পাইব না? নাকি ওনার বাবা চোর যোদ্ধা ছিলেন? মুক্তিযোদ্ধা নাকি ওনার বাবা চোর যোদ্ধা ছিলেন? চুক্তি যোদ্ধা ছিলেন, চুক্তিতে পাকিস্তান আর্মির সঙ্গে চুক্তি করে সেই যুদ্ধ হয়েছে। তো গেছিলেন যে চট্টগ্রামের সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাইতে, সেইখান থেকে ওই এম এ হান্নানের চাপে এরা যখন ধরে ফেলাইলো, যে অলি আহমদ কিন্তু একটা কথা বলে যে সে নিজে নিয়ে আসছিল, তারে নিয়ে আইছে, উনি ভাষণ দিছেন ওখানে তার পক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে 27 তারিখ 10 কিলোওয়াট। দেখি তুমি তো এখন ঢাকায় বা রাজশাহীতে আসো, চট্টগ্রাম বেতার স্টেশনটা ধরতে পারো কিনা? ধরতে পারবা না, সম্ভব না, না সম্ভব। আর তখন তো মাত্র 10 কিলোওয়াট, এই 10 কিলোওয়াটের আওয়াজে ওনার এক আওয়াজে সারা বাংলাদেশ নেমে গেছে। তাহলে তোমার 26শে মার্চ উদযাপন না করে 27শে মার্চ আমরা উদযাপন করবো, সেটা না করি 27শে মার্চ এই উদযাপন হয় না কেন? কেন 26শে মার্চ হয়? এই কথাটা কেউ জিজ্ঞাসা ওদেরকে যে ওনার বাবার ডাকে? তো আপনার বাবার ডাকে তো তোফায়েল আহমদ তাহলে যুদ্ধে গেছিলেন, তাহলে উনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা উনিও, ওনার সম্মানটা আপনার যে ওই মাদ্রাসায় শিশু বলৎকার আর বেহেস্তে যায় গিলমান বলৎকারের চিন্তায় থাকে, যার কারণে ওনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। তো এদেরকেই রাস্তায় টেনে মারা উচিত, যে কোনো মৌলবাদীর জায়গা বাংলার মাটিতে হবে না। এই জন্যই পৃথিবীর কোথাও হয় না, পৃথিবীর কোথাও এদের হয় না। মিজানুর রহমান আজহারিকে তো অস্ট্রেলিয়া থেকে লাত্তি দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ, আরে গত 2 দিন না 3 দিন আগে দেখলাম ইউরোপের কোন একটা দেশে, সম্ভবত কি দেশটা আমি ভুলেও গেছি, ওই একটা বাচ্চাকে মাইরা ফেলছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমি একদম পুরোপুরি লাস্টে কবর দেওয়া থেকে কবরের ওই প্রথম জানাজা বলা এবং সেকেন্ড জানাজা ওনার বাড়িতে গেলে পুরো লাইভ দেখছি আমি। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গেছে, কারণ আমাদের দেশে একটা সিস্টেম আছে কি জানো, তোমার সাথে আমার সাথে চরম শত্রুতা, আমি কিন্তু তুমি মইরা গেলে কিন্তু তখন আর শত্রুতা এটা থাকে না। এটা আমাদের দেশে একটা সংস্কৃতি, থাকে না। এটা ভ্রাতৃত্ববোধ, মুসলিম মারা যাওয়ার পরে সবাই এখন দেখবা যে অনেকেই বলবে, সবাই বলে যে মারা গেছে ভাই, ওনার নিয়ে আলোচনাই যাই না। এই জিনিসটা আমাদের দেশে আছে, আর এইটা আছে বিদায় এখনো দেশটা আছে। আর নাহলে যে 12, 14, 15, 20টা পান্ডা, এরা পুরো দেশ আরো ধ্বংস করে দিবে। একদম একদম। শুধু তাই না, আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন সাদেক হোসেন খোকার জানাজাটা হয় আওয়ামী লীগ শাসনামলে, মানে ওই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এই তোফায়েল আহমেদই বলেছিল যে আসলে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, ভিন্ন মতের কিন্তু তার প্রশংসা করতে কিন্তু তিনি কৃপণতা বোধ করেন নাই। দেখো ভাই, মুক্তিযুদ্ধটা কি শুধুমাত্র আওয়ামী লীগ করছিল? বাংলাদেশের 7.5 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষই করছিল, 7 কোটি মানুষই করছিল। 50,000 ওই যেগুলো যে জামাত শিবির এরা ছাড়া বাকি সবাই মুক্তিযোদ্ধা ছিল, ওনারা যুদ্ধ করছে। ওগুলার ছানা পানা, এই যে সাইডা দিয়া ছানা পানা এখন কিন্তু ফুলা পাইবা বড় হয়েছে। বাংলাদেশের টোটাল মূলত রোহিঙ্গা ছিল 9 লাখ, আর সেই রোহিঙ্গা এখন 18 লাখ। তার কারণ কি জানো? এরা প্রতিদিন 5টা-7টা করে প্রোডাকশন দিতেছে। মানে কোনো মতে মাইয়া একটা 13-14 বছর বয়স হলে ওইটারে বাচ্চা প্রোডাকশনের মেশিন বানাইছে এরা। ঠিক জমাইতাদের অবস্থা অধিক, এগুলো শুধু বাচ্চা প্রোডাকশনের মেশিন বানাই ফেলাইছে তাদের বউ বাচ্চাদের। তো এ ছানাপোনা বেশি হয়ে গেছে না? এই ছানাপোনাদের একটু ডিস্ট্রয় করা দরকার। এখন এই ছানাপোনারে ডিস্ট্রয় করবা কিভাবে? এই ছানাপোনা তো সর্ব জায়গায় আছে। তুমি এখন মেশিনের জায়গায় নিষ্ক্রিয় করে দিলেই হবে। এখন তুমি দেখবা যে তোমার আশপাশে এমন লোক ঘুরে, এমন লোক আছে যার নানা সরাসরি রাজাকার কমান্ডার, দাদা রাজাকার কমান্ডার, বাপ বিএমপি, ওই শ্বশুর বিএমপি। তুমি যখন ধরবা তারে, সে কয়ে না ভাই আমি তো আমার বাপের লগে সম্পর্ক নাই। তো ভাই আপনার শ্বশুর তো বিএমপি, কয়ে আমার শ্বশুরের লগে সম্পর্ক নাই। তো তোর শ্বশুরের লগে সম্পর্ক, তোর বউয়ের লগে সম্পর্ক আছে না, এটা তো বিএমপির রক্ত, এটা তো জামাতের রক্ত না, বউ তালাক দিছ। সেটাই মানে কন্টিনিউয়াসলি শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা চলছে। শুধু আমার তোমার আশপাশে চতুর্দিকেই আছে, চোখ কান খোলা রাখতে হবে যতটুকু বাইচা চলা যায়। তবে বাংলাদেশের জন্য একজন জাতীয় বীর, বাংলাদেশের জন্য ক্ষতির উনি রাজনীতি
করতেন সারা জীবন, এবং যে কোনো মুহূর্তে যে কোনো ইয়েতে দাঁড়াইয়া কথা বলার মতো ক্যাপাসিটি ছিল এই লোকটার। আজকে একজন কামরুজ্জামান রনি নামে এক সাংবাদিক নিয়ে পড়লাম, ও বললো যে একটা এই মেলা উদ্বোধন করতে গেছিলেন তোফায়েল আহমেদ। তখন হঠাৎ করে ওখানে সাংবাদিক, সে তখন বয়স কম, এখন 30 বছর মনে হয়, আরো 8 বছর আগের কথা বলতে 22-23, সে যাইয়া ওখানে নাকি মাইক নিয়ে দাঁড়ায় ওনারা জিজ্ঞেস করলো যে চট্টগ্রামে কবে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হবে, দেখতে পারবো কিনা। উনি নাকি সরাসরি ওখানে দাঁড়াইয়া জবাব দিছেন সুন্দরভাবে। তো ও বলতেছে যে হঠাৎ করে আমার মতো একটা বাচ্চা সাংবাদিক কথা বললাম, আর উনি এইভাবে কি সুন্দর আমার বুঝাইলেন, এই ধরনের লোক আর পাবো না। এখন তো নেতাদের ভাবের ঠেলায় তাদের ধারে কাছে যাওয়া যায় না। কথা বলবে সেটার জন্য স্ক্রিপ্ট লাগে, ব্যাকগ্রাউন্ড থেকে তথ্য দিতে হয়, ভাই এটা বলেন, কারণ ভাই গত রাতে ওই যে মদের বারে ছিল, আর সারা রাত সামনের উপরে বসা ছিল। তুমি যদি একটু ভিডিও গুলো অ্যানালাইসিস করো দেখবা, যারা ওই যে ভাঙতে গেছিল জানাজা হইতে দিবে না, এদের মধ্যে 2 জন কথা বলতে সাংবাদিক, তার পিছন থেকে আরেকজন বলতে এইটা বলো, এটা বলো, আরেকজন পিছন থেকে বুদ্ধি দিতেছে, এরপরে এ কইতে পারতেছে। হ্যাঁ, মানে কি একটা অবস্থা জানো, এদের অবস্থা হয়েছে ওই যে মেয়ে একটারে মাইরা ফেলাইলো না, কি জানি নাম, রামিসা। এখন তার হত্যাকারী যেমন এখন পুলিশের ভ্যান ওইটা করতে ডলারে মারছে, আমি মারি নাই। মানে কত যে এবার ডলারকে হেরে খুঁজে আমি আরো 2-5 বছর কেস চলতে থাকবো, পরে এক সময় বাইরে যাবো। এই বিএনপির অবস্থা হচ্ছে ওই রকম। নিজেদের বিএনপি না, আওয়ামী লীগের ভিতরেও ছাত্রলীগের ভিতরেও অনেক আছে। হ্যাঁ আছে, এইগুলো কোয়ালিটি নাই, নেতা হয়ে বসে আছে। আছে। যেমন গতকালকে দেখলাম, গতকালকে না আজকে সকালের ঘটনা বলি, পাবনা সুজানগর উপজেলার একটা কমিটি হয়েছে। কমিটি হওয়ার পর যে বেচারা কর্মী মাঠে কাজ করে, রাজপথে দৌড়াদৌড়ি করে, এই বেচারা লাইভে এসে কান্নাকাটি করতেছে, ভাই যারে সভাপতি সাধারণ সম্পাদক দিচ্ছে এরা আমরা তো বিগত 10 বছরও দেখি নাই মাঠ। আপনাকে আমি শুধু না, আমি ছিলাম আমার লাইভে আই না যে আপনারা কমিটি দিবেন বা কমিটি বা করবেন, কিভাবে করবেন, আমরা বাছাই করবো। গত 17 বছর যখন আপনাদের এনএসআই ডিজিএফআই সব ছিল, ওই সময় আপনারা খবর লইতে পারেন নাই যে কোনটা আপনাদের আওয়ামী লীগ আর কোনটা জমাত। আর এখন তো আপনাকে কিছুই নেই, এখন আপনার কয় না রাজপথে আমরা দেখে নিব। তাহলে দেখে কি নিবেন, আপনার একটা কাম করতে পারেন, ঘোষণা দেওয়ার আগে আপনারা একটা প্রি ঘোষণা দিতে পারেন যে এদের আমরা আনতে চাই, এবং ওইটা জিজ্ঞেস করেন যে যেই ছেলেগুলো আসতে চায় কমিটিতে, তারা তাদের ছবি দিয়া ভিডিও দিয়া এই কমিটিতে আসবে, এই কথা বলবে কিনা, নাকি আবার বলবে যে ভাই আমাদের বানাইছে কিন্তু আমাদের ছবি দিও না, আমরা তো অ্যারেস্ট হবো। যদি এইরকম হয়, ইন্দুরের বাচ্চা দিয়া লাভ নেই, দিলে বাঘের বাচ্চা। এই ছেলেটা কান্নাকাটি করার পর কিন্তু কমিটি বাতিল হয়ে গেছে, হয়তো বা নতুন করে আবার কমিটি দেবে। আমার কথা হচ্ছে, এখন ধরেন এই বিষয়টা ও লাইভে এসে ভাইরাল হয়েছে, বা ভবিষ্যতে কেউ দেখা যাবে আত্মহত্যা করছে, সে বিষয়টা 2 দিন যখন চর্চায় থাকবে, মিডিয়ায় থাকবে, তখন তোমরা সচেতন হবা, ন্যায় পরায়ণতা দেখাবা, আর বাকি সময় তোমরা ওই লাল বদরদের সাথে আতাত করে মদের গ্লাসে আপোষ করবা। এটা তো হতে পারে, কারণ আমাদের একটা কর্মী চলে যাওয়া মানে আমাদের একটা অ্যাসেট চলে যাওয়া। আমাদের এই দুঃসময়ে ওই এসি রুমে বসা আমাদের দরকার নেই, নেতা আমাদের দরকার নেই, পকেট কমিটি আমাদের দরকার নেই, আমাদের দরকার রাজপথে লড়াকু সৈনিক যারা রাজপথে লড়তে পারে। পকেট কমিটি দিয়ে এখনো চিন্তা করে আমি আশ্চর্য হয়ে যাই, ছাত্রলীগের হাইকমান্ডের ভিতরে মানে কি পরিমাণ বাটপার এরা, মানে ছাত্রলীগটা দোকান বানায় ফেলছে। এরা এখনো ফোন দিয়ে কয় ও কি টাকা খরচ করতে পারবে, ভাই তোর এটা কি, তো ছাত্রলীগের পদ না পাইলে কি হবে, কি এমন হবে, তুই এটাকে এমন ভাবে মানে মোরকজাত করে বাজারে বিক্রি করতেছিস। দিন শেষে তো মানুষ তো গালি দিলে তোরে দেয় না, দেয় হচ্ছে শেখ মুজিবুর রহমান। আজকে বঙ্গবন্ধুকে বঙ্গ বল্টু বলে, কেন বলে? এই সমস্ত কুত্তার বাচ্চাদের কারণে বলে, যারা সংগঠনটারে দোকান বানায়। এই সংগঠনটাকে তো দোকান বানানোর কিছু নাই, এই সাংগঠনিক ভাবে উঠে আসবে সবাই। লাগলে তুমি পার্টির ভিতরে ইন পার্টি ডেমোক্রেসি চালু করে দাও, ভাই কর্মীরা ভোট দিয়ে তোরা তোদের নেতা মানা করছে কিনা? পকেট কমিটি, ওই সিলেকশন কমিটি বাদ দে, হতে পারে না?
জনপ্রিয়তার ভিত্তিতে যে কেউ উঠতে পারে। হয়তো কিন্তু ছাত্রলীগের এগুলো কমিটি না করে- আমার চিটংয়েরও তো 2-3টা কমিটি এমন দিছে যারা জামাত বিএনপি করে এদের। অনেকে তো চিন্তা কর। সরাসরি পদত্যাগ করছে, আমার সম্পর্কই নেই তোদের সাথে, কমিটি দিছে। তাহলে এটা তো তাহলে রাঙ্গামাটি এইভাবে- পাগলখানায় এই ঘটনা ঘটছে, অল্প দিন হয়েছে, বেশি দিন হয় নাই। হ্যাঁ, তাহলে এরকম হলে ভবিষ্যতে আওয়ামী লীগের দুঃসময় কাউকে পাওয়া যাবে না। এটা 5ই আগস্টের পর যেভাবে নিষ্ঠুর হয়ে গেছিল, একটা মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলে নাই, একটা সিঙ্গেল পার্সন বলে নাই। যখন আমরা শুরু করলাম, তারপরে এই আস্তে আস্তে যখন পাবলিকের ভিতর তো আর দিন শেষে তো একটা আদর্শ আছে নাকি, মুক্তিযুদ্ধের আদর্শ, মানুষের ভিতরে কিন্তু একটা ভালোবাসা আছে মুক্তিযুদ্ধের পক্ষে। যখন আমরা কথা বলা শুরু করলাম, এই এতক্ষণে নেতারা গর্তের থেকে বাইরে হয়ে আছি এরকম করা শুরু করতেছে। কেন ভাই? তুমি দেখবা তোমার নেতা কর্মীদের খোঁজ নিবে, তুমি 5ই আগস্টের পর এমনও নেতা আছে 5ই আগস্টের পর থেকে আজ অব্দি কোনো কর্মীর খোঁজ খবর নেয়, অথচ তারা 17 বছর নেতামি করে গেছে। আমরা তো সামান্য কন্টেন্ট ক্রিয়েটার, জার্নালিস্ট, আমাদেরকে অনেকে এসএমএস করে বলে ভাই দীর্ঘদিন দীর্ঘ সময়ে আমি আমরা নাম কোনো নেতার নাম খোঁজ খবর উচ্চারণ পাই। করবো না, যে কোনো একটা বিষয় নিয়ে তাদের একটা ভেজাল, মানে ওরা দোষারোপ এর দোষারোপ, ওইটা নিয়ে পরে একজন আমারে বললো যে ভাই আপনি আমার সাথে একটু কথা বলেন। পরে আমি দীর্ঘক্ষণ কথা বললাম, প্রায় 40 মিনিট। আমি তারা বুঝাইতেই সক্ষম হইলাম না যে ভাই ঠিক আছে তোমরা একটু চুপ থাকো, কমিটিতে কে আসবে না আসবে যারে দুঃখ না, একবার চালু হোক, তবে রাস্তাতে যারা আছে তাদের বলতে না, এইবার এ আসবে কেন, ও আসবে কেন, তাই আমি বললাম যে এ আসবে, যে ওরা কোনো কাজ করে না। পরে আমি এক পর্যায়ে মেজাজ খারাপ হওয়ার পরে, আচ্ছা ভাই তুমি কোথায় ছিলা, এখন তুমি ভাইরাল টিকটক করিয়া, অরিজিনালি তুমি কোথায় ছিলা? ভাই আপনি খোঁজ দিয়ে দেখেন কি আমি সবসময় ছিলাম। আমি কিছু দেখো, তুমি যার যার নাম বলতেছো এগুলো সবগুলাকে ফেব্রুয়ারি মাসে 2025-এর ফেব্রুয়ারি মাসে এদের সবাইকে আমি লাইভে আনছিলাম, একে একে অনেক জায়গায় লাইভে পাঠাইছি তাদের, তারা কথা বলছে, তোমার তখন দেখিনি। আমি ফেক আইডি দিয়ে তখন কাজ করছি। তো তুমি ফেক আইডি দিয়ে কাজ করে এখন যে বেটা অরিজিনাল আইডি দিয়ে নিজের সামনে কথা কইছে, হে আসতে ফেক আইডি দিয়ে কাম কইরা এখন তুমি বহুত বড় নেতা। সেটাই তো, জীবনের রিস্ক নিয়ে যারা কাজ করলো তাদের মূল্যায়নের জায়গাটা দিবেন না, আর ওই 2টা টিকটকার ইউটিউবার এদেরকে এনে নেতা বানাই দিবে। হ্যাঁ, তুমি 5ই আগস্টের পরে আমি একটা কথা বলি, বহুজনে আমার গালি দিবে আজকে, এরপরও বলি 5ই আগস্টের পরে বেশ কিছু ছেলে মেয়ে বেরিয়েছিল কি জানো, এরা সবাই আওয়ামী লীগ প্রচুর লেখছে। আমিও মনে করতাম আরে বাপ রে বাপ, সে কি আওয়ামী লীগ, এরা সব ওমা। এখন গত 4-5 মাস ধরে দেখি যে ওনারা সব টিকটক বানাইতেছে ফেসবুকে, মানে কথা ওই যে আওয়ামী লীগ কয়া সব গেছে না ওইখানে ভিতরে ওনাদের এখানে, এখন ওনারা নাই জায়গায় যখন টিকটক বানাইতেছে এইটাও মানুষ দেখতেছে, ওনাদের মাল ইনকাম হইতেছে। এখন ওনারা সারাদিনে যদি একবার আওয়ামী লীগ কয় 50 বার টিকটকের গান নাচ দেখায়, অতি বিপ্লবী ওনারা, বিনোদনমূলক চ্যানেল হয়ে গেছে। হ্যাঁ, বিনোদনমূলক চ্যানেল। তাহলে দিন শেষে এটা করে লাভ কার হয়েছে? ওরা ফ্রিল্যান্সার হয়ে গেছে। দেশের আমি মনে করি বাংলাদেশকে বাঁচানোর আগে আওয়ামী লীগকে বাঁচানো উচিত। আওয়ামী লীগ এটা আসলে আমি এই যে ছাত্রলীগ বলো, যুবলীগ বলো বা আওয়ামী লীগ বলো, আমার আর কথা বলতে ইচ্ছা করে না কেন জানো, ওরা এখনো ওরা অমুক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা দেয়, অমুক ভাইয়ের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা দেওয়া, এরা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এর 2 বছর 3 বছর আমার বাচ্চাদের যে বার্থডে করে না, আমি ওগুলোতে পর্যন্ত ছবি তুলি না। আরেকটা বিষয় দেখেন, হ্যাপি বার্থডে অমুক ভাইয়ের বিবাহ বার্ষিকীতে তমুক ভাইয়ের শুভেচ্ছা না দিয়া 2-4টা ইতিহাসের কথা তুলে আনেন না, জনতার মঞ্চের কথা তুলে আনেন। সেগুলো বাংলাদেশের ঢাকার প্রথম মেয়র হানিফের যে জনতার মঞ্চ, এটা এখনো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যে কার জনপ্রিয়তা বাংলাদেশে বেশি, মুক্তিযুদ্ধপন্থীদের না স্বাধীনতা বিরোধী গোষ্ঠীদের। জনতার মঞ্চ কিন্তু সেটা জবাব দিয়েছে না? এই ইতিহাসগুলো তুলে নিয়ে আসেন, এগুলো নিয়ে আসবেন না তো অমুক ভাইয়ের বউয়ের জন্মদিন, তমুক ভাইয়ের শালীর বিবাহ বার্ষিকী, এগুলোতে শুভেচ্ছা জানাবেন। কারণ ওই ভাইয়ের পা চাটলে যে আপনার পদ পদবি পাওয়া যায়, ইতিহাসের পা তো চাটবে নাকি, আদর্শের পা চাটবেন না। এটাই হচ্ছে, এটা রাজনীতি না, এটা হচ্ছে
সমষ্টিগতভাবে হচ্ছে দলটাকে জিম্মি করে রাখার একটা প্রক্রিয়া। অমুক ভাইয়ের পা ভাল লাগছে, লেওন একটা দিলাম, ভাই ওই ভাইয়ের পা ধোয়া পানি খাইলেই নেতা হয়ে যাবে। এগুলো কখনো দীর্ঘমেয়াদী কোনো সুফল দিতে পারে না। কেন বলছি এ কথা? এই যে এখন দুঃসময়, এখন কিন্তু কোনো ভাইয়ের পা চাইতে কিন্তু কিছু হবে না, এখন আদর্শ লাগে। তো এই আদর্শ যখন দুঃসময় লাগে, সুসময় কেন আমি ভাইয়ের পা চাটতে যাবো? তাই নয় কি? ছাত্রলীগের মতো একটা প্রতিষ্ঠান বনলতা এক্সপ্রেস মুভি প্রদর্শনের বিরুদ্ধে স্ট্যান্ডবাজি করে। যে বনলতা এক্সপ্রেস মুভির ডিরেক্টর নিজে লাল বদর এবং শেখ হাসিনার মানে ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যার রাজপথে অবদান সব থেকে বেশি। এই যে বাঁধন টাধন এগুলোকে ঠিকঠাক মতো সেফ এক্সিট দেওয়া, ফার্মগেট থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ কিন্তু এই বনলতা এক্সপ্রেসের ডিরেক্টর করছে। এই বনলতা এক্সপ্রেসে কাজ করা মোশাররফ করিম, এই মোশাররফ করিম কি লাল বদর ছিল না? আপনারা দেখেন নাই 5ই আগস্টের আগে ফার্মগেটে দাঁড়ায় যে বলছে আমি এখন ঘুমাইতে পারি না, অথচ এখন হামে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, ওই বনলতা এক্সপ্রেসের অভিনেতা মোশাররফ করিম ঠিকই নাক ডেকে ঘুমাচ্ছে। এখন দেশের এই অবস্থা, এখন ওরা ঠিকই নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে ওদের এই আন্দোলনের কারণে, ওদের ডলার খাওয়া আন্দোলনের কারণে আজকে দেশের এই পরিস্থিতি। ওদেরই সিনেমা প্রদর্শন বন্ধ, সেটা ওদের ব্যাপার। আমাদের তো স্ট্যান্ডবাজি নেওয়ার কিছু নাই। এখন বলতে পারেন যে ওরা তো সংস্কৃতির পক্ষে, লাল বদরদের পারপাস সার্ভ করে আমার সংস্কৃতির পক্ষে সাজার তো কোনো দরকার নেই। আমাদের মুক্তিযুদ্ধের কালচারাল সোসাইটি তখন ভেঙে দিল, আমাদের ইন্দিরা গান্ধী কালচারাল সোসাইটি তখন ভেঙে দিল, যে ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যখন ভাঙলো, তখন আপনি বিবৃতি দিলেন না কেন? আমাদের কি কালচারাল উইংস নাই? আমাদেরও কালচারাল উইংস আছে। বঙ্গবন্ধুর জীবন আদর্শের উপর গড়া মঞ্চ নাটক যখন শিল্পকলায় বন্ধ হয়, তখন আপনারা বিবৃতি দেন না কেন? তখন ওটা কালচারাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়ে না? এখন বলতে পারেন এটা তো মৌলবাদের বিরুদ্ধে স্ট্যান্ডবাজি ছিল। ঠিক আছে, মৌলবাদের বিরুদ্ধে স্ট্যান্ডবাজি নিবেন। বাংলাদেশে কি মৌলবাদী কর্মকাণ্ড খালি বনলতা এক্সপ্রেসের ক্ষেত্রেই হচ্ছে, আর অন্য কিছুতে হচ্ছে না? তখন আপনারা ছাত্রলীগ থেকে কোনো বিবৃতি দেন না কেন? তার মানে এই বিষয়গুলোতে কি বোঝা যায়? এই বিষয়গুলোতে এটা বোঝা যায় সাদ্দাম, ইনান এরা সরাসরি মৌলবাদী গোষ্ঠী এবং লাল বদরদের সাথে আঘাত করছে এখন গোপনে গোপনে। ভবিষ্যতে দেখবেন, আমি বলে রাখলাম, এরা বঙ্গবন্ধু কন্যার এই যে ব্রা প্যান্টি নিয়ে যাদের সাথে যারা উল্লাস করছে না, এদের সাথে আপোষ করবে, এদের দায় মুক্তি দেওয়ার জন্য এরা কাজ করবে। এই ইডিয়েটের বাচ্চারা টাকা পাইলে সব করে। এদেরকে এখন যদি লাগাম টেনে না ধরা যায় এবং দলের হাইকমান্ড থেকে যদি এদেরকে এখনো মানে মনিটরিং প্রপারলি না করে, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ব্যানার দোকানের মতো ইউজ করবে, দোকানের মতো। ওই যে মানুষ লিফলেট নেয় না, নেওয়ার পর ওই যে পরে কি পরে না মুখ মুছে ফালাই দেয়, ভবিষ্যতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ব্যানার এইভাবে টিস্যুর মতো ইউজ করবে সব, যদি এখনো এদেরকে লাগাম না টেনে ধরা। রাশেদ ভাই, আপনি এ ব্যাপারে আপনার মতামতটা কি বলেন তো? আপনার দৃষ্টিভঙ্গি কি আমার থেকে আলাদা হবে? তোমার থেকে আলাদা। আর সবচেয়ে মজার বিষয় কি, আমারও যদি জিগাও না, তাহলে আমি ওই এই যে সিনেমা, নাটক, সিনেমার কথা তোমরা যেগুলো বলো, এগুলো আসলে আমি খুব একটা কখনো আমি ইন্টারেস্ট নিয়ে কখনোই দেখিনি। তুমি যদি আমার এখন শাবানা ববিতার ছবি এক করে দাও, আমি চিনবো না, কিন্তু আমি 2-3 নায়ক চিনি। একজন নায়িকা চিনি, সেটা হচ্ছে কবরীরে খুব ভালো করে চিনি, কবরীরে। আর সোহেল রানারে খুব ভালো করে চিনি, জসিম রে চিনি, আর ওই যে ক্যারাটি করতো না সোহেল রানার ভাই, রুবেল। এই 3টা নায়ক আর একটা নায়িকা আমি খুব ভালোভাবে চিনি। ভারতীয় নায়ক নায়িকার মধ্যে খালি একমাত্র গোবিন্দরে চিনি আমি, বাকিগুলার মানে আমার মনে হয় সব একই রকম। নায়িকা দেখলে এখনো, নায়িকা দেখলে তোমার ভাবি এখনো কয় আমারে, তুমি আমার কাছে মনে হয় নায়িকা সব একই রকম মনে হয়। মানে আমার কাছে এটা সবাই সুন্দর মনে হয়, সবাই একরকম মনে হয় আমার কাছে। সিনেমা টিনেমার উপরে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না। আমার ছোটবেলা থেকে একটা সিনেমার উপর ইন্টারেস্ট ছিল শুধু, জানো, সায়েন্স ফিকশন ছবিগুলো আছে না, আমার ওগুলোর প্রতি খুব আগ্রহ। ওগুলা তুমি আমার যদি সারাদিন দেখতে আমি খাইয়া না খাইয়া দেখতে পারবো। এটা নিয়ে আমার ঘরে এখনো গ্যাঞ্জাম হয়। আমি এমন কোনো রাত যায় না যেদিন আমি 3-4 ঘন্টায় সায়েন্স ফিকশন মুভি, এক মুভি 20 বারও দেখছি। আচ্ছা, ভালো লাগে। এই এলিয়ান পাইতেছে মাঝে মধ্যে, আমি নিজে এই বয়সে আমি চিন্তা করি, আমি জানলা খুলে যদি একটা এলিয়ান পাইতাম, এলিয়ান এসে আমার কইলো হাই হাউ আর ইউ,
আমার একটা সাইকো পাগলামি বলতে পারো, আমার ওই মুভিগুলো ভাল লাগে ওইটা। মানে ভিএফএক্স এর প্রতি আপনি এত দুর্বলতা? হ্যাঁ, আর ভাল লাগে হচ্ছে কোনগুলো জানাস, শ্রীলঙ্কার তামিল মুভি। আপনি যেতে পারে তামিল মুভি কেন পছন্দ ভাই? আপনি কি ভাষা বুঝেন? না, আমি ভাষা বুঝি না, আমি ভাষা দরকার স্টপ করে দিই। মানে ওখানে ঘটনা হয়েছে যে এদের আর কিছু না, তুমি রাস্তা দিয়া এই গ্রুপ আইতেছে, দেখবে পিছনে সব পাজরো জীব শত শত, একটা বাড়ি দিছে 300 পাজরো জীব আকাশের উপরে। আমার কাছে বড় মজা, আমার কাছে বড় মজা লাগে এই জন্য। এইসব এই যে এরা কি বনলতা এক্সপ্রেস আছে কি একদম কসম খোদার পয়লা দিন জেনে দিছি বনলতা এক্সপ্রেসে কি কি আমি আর ভেতরে পড়ি নাই। আমি বলছি বনলতা এক্সপ্রেস মানে ট্রেন কিছু হবে, এটার কোনো কথা কইতেছে? ব্রাহ্মণবাড়িয়া মানে ট্রেন চলতে দিয়ে নেই, ইমানে আমার মাথায় গেছে এইটা। পরে যখন সকালবেলা আজকে যখন তুমি কইতেছো ভাই বনলতা এক্সপ্রেস তো সিনেমা মোশারফ করি মইসেই, তখন আমি বুঝলাম যে আচ্ছা হ্যাঁ, বলে বাংলাদেশের ফ্যাক্টর ছিল না। ফ্যাক্টরটা কোনটা? বনলতা এক্সপ্রেসের যে পরিচালক, প্রযোজক, ইভেন অভিনেতা মোশাররফ করিম, তিনটাই লাল বদল। তারপর সাবিলা নূর, এটাও লাল বদল। এবং তুমি হয়তো আমারে বলতে পারো যে ভাই আপনি বাঙালি, বাংলাদেশের নাটক দেখেন না। ভাই একসময় দেখতাম, আমাদের সময় ছিল সকাল সন্ধ্যা একটা নাটক ছিল, প্রতি মঙ্গলবারে চালাইতো, ওই নাটকটা দেখতাম। আর যেদিন বাকের ভাইয়ের ফাঁসি হয়ে গেছিল এরপর থেকে আর কোনো নাটকই দেখিনি। আপনি আপনার মতো দর্শক থাকলে তো নাটক এলাকা না খেয়ে মর। ওই যে আসাদুজ্জামান নূর, তখন বাকের ভাই আর মঞ্জু, বুঝছো, একটা নাটক ছিল না? আরে এটা কি জনপ্রিয় ছিল, আমরাও যাইতাম। আরে ওরা গাইতো হাওয়া মে উড়তা যায় মেরা লাল দোপাট্টা, বাকে মজনু একটা টুথপিক সারাদিন। তো যেদিন বাকের ভাইয়ের ফাঁসি গেছে ওই দিন আমি নিজে মিছিল করছি যে বাকের ভাইয়ের ফাঁসি হইতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটি তো মিছিল হয়েছে এগুলা নিয়ে, এমনকি তৎকালীন সময় প্রাইম মিনিস্টার সম্ভবত ইয়ে বলছে যে ইয়ে করেন না, এত জনপ্রিয় ছিল। মরে গেলে এরপর থেকে নাটকই দেখি না, তোর নাটক ফাটক এগুলো কে দেয়? একটা নতুন প্রশ্ন আসছে, জাতীয় জাদুঘর থেকে মুক্তিযোদ্ধার সকল ইতিহাস নিচে ফেলে দিয়েছে, এই বিষয়ে কিছু বলেন। কি বলবো, ওই রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ হয় নাই। আপনারা যারা এই যে নেত্রী বানালেন বুস্কি, কি জানি নাম এটার, এখন এমপি হয়েছে, মহিলা এমপি নুসরাত তাবাসসুম। হ্যাঁ, হের একটা টক শোর ওই দিন একটু কাটিং দেখলাম, একজনে পাঠাইলো। হে কইতে যে 7ই মার্চ বিদ্রোহের ডাক দিছিল না, কি বিদ্রোহ কি জানি একটা শব্দ উচ্চারণ করছে, বিদখুটে কইতেছে। তখন আবার ওই জিজ্ঞেস করে তাহলে আপনার কয় যে 7ই মার্চের বক্তব্য শুনি লাভ কি? ভাষণের বক্তব্য আমরা ওইভাবে শুনি না কেন? আরে ভাষণের স্বাধীনতা সংগ্রাম করুম কইছে, কিন্তু হে বেড়া এই ক্যাপাসিটি ছিল না। এই ক্যাপাসিটি থাকলে শেখ মুজিবের দিয়া করাইতো না। কিসিঞ্জারের যে ক্যাপাসিটি আমেরিকাতে ছিল, ওই ক্যাপাসিটি অন্য কারো ছিল না, বিধায় কিসিঞ্জারের নাম আইজে উচ্চারিত হয়। বিজ্ঞানী তো হাজার হাজার ছিল। এখন নিউটন আবিষ্কার করছে আপেল ফল কোথায় পড়ছে, উপর থেকে নিচে পড়ছে। আপেল গাছের উপরে ছিল, উপর থেকে নিচে পড়ছে। এইটারে এখন কইতেছে যে নিউটন সূত্র আবিষ্কার করছে, মাধ্যাকর্ষণ শক্তি। এখন তো ওই তাবাসসুমের মতন গর্দব যেগুলো আছে এগুলো কইতে, আচ্ছা এই বেটা যায় তো টয়লেটে বইছে, পায়খানা করছে, যে এইটাও তো কমোডের নিচে গেছে, তখন আবিষ্কার হইল না কেন? আসলে এদের ন্যারেটিভ সম্পূর্ণ হলো মানে ছাগল মার্কা ন্যারেটিভ। হ্যাঁ, আরেকজন মেজর হাফিজ তিনি নাকি বলছেন যে 7ই মার্চের ভাষণ এআই দিয়ে তৈরি, তখন এআই ছিলই না। চিন্তা করেন, হ্যাঁ চিন্তা করা যায়। এটা জিয়া সবই এআই, জিয়া খালেদা সবই এআই। তাইলে মানে কি অবস্থা। যাই হোক, আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করব রাশেদ ভাই। অলরেডি 45 মিনিট হয়ে গেছে। আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। একই সাথে এই যে ভোলায় তোফাইল বিরোধী স্লোগান এবং রাজনৈতিক উত্তেজনা যেটা সৃষ্টি হয়েছে, এটা যে রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক সহমর্মিতা, সৌন্দর্য, এটাকে যে নষ্ট করলো, এটা কিন্তু এখন দৃশ্যমান। দেখেন 90-এর পর থেকে আজ অব্দি, 90 সালে যে জায়গায় খালেদা জি এবং শেখ হাসিনা একই টেবিলে বসতো,
তারেক রহমানের বিয়ায় শেখ হাসিনায় দাওয়াত পাইতো, তারপরে সজীব জয়ের বিয়াতে খালেদা জিয়া দাওয়াত পাইছে, এরকম একটা শিষ্টাচার কিন্তু চলছে। কিন্তু কি এমন হয়ে গেল বিগত 10-15 বছরে এই দুই নেত্রীকে পুরোপুরি মুখোমুখি দুই মেরুতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে? সেটা কিভাবে করছে? আরে বাবা, রাজনৈতিক এই ধরনের, তোমার একটা কথা বলে, এই বিএনপি তো 32 নাম্বার ভাঙছে, বিএনপি 32 নাম্বার ভাঙছে, শুধু বিএনপি না, আমতারেক, জুলাই যোদ্ধা সবাই ভাঙছে, পুরাটাই বিএনপি। হ্যাঁ, আওয়ামী লীগের 7 বছর শাসনের সময় আওয়ামী লীগ কি জিয়া রহমানের যে কবরটা যে চন্দ্রিমা উদ্যানে যেখানে আছে ওইটা ভাঙছে? যেই চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া রহমান মারা গেছিল সেখানে জিয়া স্মৃতি জাদুঘর মাদুঘর কইরা রাখছে, সেখানে কোথাও হাত দিছে? সেটা কি সার্কিট হাউসকে ভেঙে গিয়ে আবার সেই সার্কিট হাউস করছে? করে নাই। কিন্তু বিএনপি যেটা করছে, বিএনপির জন্য এটা একটা শিক্ষা থাকবে যে অদূর ভবিষ্যতে এগুলো কিছুই হয়তো আর চিহ্ন থাকবে। কারণ এরা বারবার ভুলে যায় যে আওয়ামী লীগ একবার ক্ষমতায় আসলে 2 যুগ 3 যুগ পার করে ফেলানোর হ্যাডম তাদের আছে, সেই জায়গা তাদের আছে। কিন্তু এরা যদি এই মানে এখন গালি দেওয়া লাগে, এই ঠেলাঠেলিগুলো যদি তারা না করে, তারা যদি দেশটা ভালোভাবে চালাইতো, তাহলে আজকে এই অবস্থা হয় না। তোরা দেশ চালাবি চালা, তোরা ইতিহাসে হাত দেওয়ার দরকার কি? এই একই কাজ কিন্তু শুধু বিএনপি একা করে নাই। একটা কাজ করলে সব শেষ হয়ে যেত, সেটা কি জানো? বিএনপি যদি বুদ্ধি থাকতো, যদি ওর বুদ্ধি থাকতো, আমি একটা কাম করতাম। এক্সাম্পল, যে আমি যদি তারেক জিয়া হইতাম আজকে, আমি একটা কাম করতাম। এটা হচ্ছে যে ভাই, আমি আওয়ামী লীগের মারামারিতে যাইতাম না। আমি করতাম কি জানো? ওই যে সংবিধানে যেটা লেখা আছে না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি ওইটা স্টাবলিশ করে দিতাম যে ঠিক আছে, আমাদের জাতির স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার ছবি থাকবে। সাথে প্রথম বেতার ভাষণ যিনি দিয়েছেন, প্রথম বেতারে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? আমার বাপ জিয়া রহমান। তো ওনাকেও সম্মান। তাইলে এখন আমি যদি হইতাম, বললাম যে শেখ মুজিবের ছবি থাকবে, সাথে জিয়ার ছবি, পাশাপাশি একটু নিচে করে আমি রেখে দিব ভাসানির ছবিও রাখবো। তার মানে আমি পোঙ্গা মারা শেষ করে দিতাম, যেটা নিয়ে বন্ধ এবার জ্বালান। এবং একটা আইন করতাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যার যার অবদান, এদের নিয়ে কোনো কথা বলা যাইবে না, নো এনি সাউন্ড, কইলেই ধর্ম ঢুকামো। তাইলে দেশের মিনিমাম 90% ইয়ে যেত, কি ভেজাল কইমা যাইতো। এতদিনও শুনছি আমরা যে জয় বাংলা স্লোগান নাকি কুক্ষিগত করছে আওয়ামী লীগ, যদি এটা মুক্তিযুদ্ধের স্লোগান। তো এখন তো আওয়ামী লীগ নাই। অতীতে যখন ছিল না 75-50, তখনও আপনারা নিতারেন নাই, এখনো আপনারা নিতারতেছেন নাকি? আপনারাই জয় বাংলা স্লোগান দেন না। আরেকটা প্রশ্ন আসছে, তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা বনলতা এক্সপ্রেস ছবির উপর ভূয়সী প্রশংসা করার উদ্দেশ্য কি? প্রথমত, তিনি এখন যেহেতু দলছুট একজন নেত্রী, তার এখন সবাইকেই লাগে, সেই জায়গা থেকে সে সেলিব্রিটিদের একটা ফেম ইউজ করতে চাচ্ছে। দ্বিতীয়ত, ঠিক যেই উদ্দেশ্যে সাদ্দাম ইনান ভূয়সী প্রশংসা করে স্ট্যান্ডবাজি করে বিবৃতিটা দিছে, যেই বেনিফিটে, সেই একই বেনিফিট রুমিন ফারহানাও পাচ্ছে। বোঝা গেল? এখন সেটা আর্থিক বেনিফিট হইতে পারে, সামাজিক বেনিফিট হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ যদি তার নিজস্ব আদর্শে টিকে থাকে, তাহলে তার উচিত না, ছাত্রলীগ যদি নিজস্ব আদর্শে টিকে থাকে, তাহলে তার উচিত না এই লাল বদরদের পারপাস সার্ভ করা। রুমিন ফারহানার লাল বদরদের পারপাস সার্ভ করতেই পারে, কারণ সে বিএনপির সাথে যুক্ত, সে পরোক্ষভাবে জুলাই আন্দোলনে কিছুটা হলেও সমর্থন দিছে। পরে অবশ্য এই বিষয়গুলো নিয়ে কথাও বলেছে, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে এই যে ভূয়সী প্রশংসা রুমিন ফারহানা দিতে পারে, ও অন্য দলের। ছাত্রলীগ কিভাবে দেয়? যার নেত্রী ব্রা প্যান্টি নিয়ে উল্লাস করেছে এই লাল বদররা, কিভাবে দেয়? তার মানে হয় ছাত্রলীগ এখানে আর্থিক বেনিফিশিয়ারি, আর না হয় সামাজিক বেনিফিশিয়ারি, দুইটার যে কোনো একটা। এখন যদি বলে হ্যাঁ সামাজিক বেনিফিশিয়ারি পাইছি, তাহলে বলবো, তাহলে তোর নেত্রীর ব্রা প্যান্টি নিয়ে যে উল্লাস করলো, তাদের দায় মুক্তি দিয়ে তুই তোর সামাজিক বেনিফিট নিতে চাচ্ছিস, এটা তো তোর আদর্শের সাথে বেইমান। বিষয়গুলো মানে হতাশাজনক হলেও সত্য যে আমরা আমাদের
আদর্শটাকে নষ্ট করছি, আমরাই এবার আমাদের মুক্তিযুদ্ধের আদর্শটাকে বিক্রি করছি। এইটাই সব থেকে বড় অপরাধ। আমরা বলতে আমি আওয়ামী লীগ বুঝাচ্ছি। রাশেদ ভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।